আমি সর্বশেষ রাজশাহীতে এসেছিলাম 5 মাস আগে, 18ই ফেব্রুয়ারি, আজকে 18ই জুলাই। সেটা ছিল শহীদ ডক্টর শামসুজ্জোহা, যিনি 1969 সনে শহীদ হয়েছিলেন, তার স্মৃতিতে আয়োজিত ফলিত রসায়ন বিজ্ঞান বিভাগ যে বার্ষিক স্মৃতি বক্তৃতা আয়োজন করেন, সেটার অংশ নিতে। সেখানেও একই কথা উঠেছিল। আচ্ছা, আপনাদের মাইক শোনা যাচ্ছে তো পিছনে? এখন মাইকের উপর বসতে তো গলা ধরে যায়। তো রাজশাহী বিশ্ববিদ্যালয়ে, এটা বিশ্ববিদ্যালয়, আমাকে যদি বলা হয় নতুন বাংলাদেশ কোন পথে, আমি আপনাদের একটা সাধারণ প্রশ্ন জিজ্ঞাসা করতেই পারি যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পাঠক ফোরাম করা হলো কেন? বিশ্ববিদ্যালয়ে তো পড়ে না এমন কেউ তার বিশ্ববিদ্যালয়ে আসতে পারে না, তাই না? আপনারা খেয়াল করেছেন, আমরা মায়ের পেট থেকে যখন জন্মাই, প্রকৃতির নিয়মেই মানব শিশু যদি ভয়ানক অসুস্থ না হয়, কথা বলা শেখে 1 বছর, 2 বছর বা 1.5 বছরের মধ্যে। কিন্তু লেখাপড়াটা যখন আমরা বলি, লেখাটা শিখতে হয়, কিন্তু কথা বলাটা যেন কাউ না শেখালেও শিশুরা শিখে যায়। এই জন্য আমরা দুটো কথা বাংলায় ব্যবহার করি, লেখাপড়া আবার পড়াশোনা। মানে দুটোর মধ্যে পড়া উপস্থিত আছে, একটাতে শেষে, একটাতে শুরুতে। তো পড়া খুবই ভালো জিনিস। কিন্তু আপনারা জিজ্ঞাসা করতেন, বর্তমান বাংলাদেশে কতজন মানুষ পত্রিকা পড়তে পারেন? শুনলাম আজকে এসে ইফতেখারুল আলম মাসুদ সাহেব অধ্যাপকের মুখে শুনলাম যে এটার নাম আগে ছিল সংবাদপত্র পাঠক ফোরাম। তো বাংলাদেশের কত লোক সংবাদপত্র পড়তে পারে বলে আপনাদের ধারণা? ইউনেস্কোর একটা হিসাব আছে, আমাদের দেশে আর একটা হিসাব আছে, যারা নিজের নাম দস্তখত করতে পারে। আমরা যদি তাদেরকেই ধরে নিই তারা পাঠক হতে পারে, তাহলে তো শতকরা 74 জন লোক পড়তে পারে। কিন্তু ইউনেস্কোর হিসাবে শতকরা 5 থেকে 6-এর বেশি লোক পত্রিকা পড়ে না, পড়তে পারে না। মানে অনেকে পড়ে না আর অনেকে পড়তে পারে না। তাহলে একটা কথা, নতুন বাংলাদেশ যদি আমরা করতে চাই, আমাদের 100 জন লোক যেন পড়তে পারে, সেই ব্যবস্থা কি করে আমরা করতে পারি না? অথবা ধরেন আমাদের দেশ স্বাধীন হয়েছে 2 বার, আমরা বলি 1971 একবার, 1947 একবার। অনেকে হয়তো এটাতে একটু বিব্রত বোধ করেন। ব্রিটিশ শাসনের অবসান থেকে যদি আপনি আমাদের স্বাধীনতার সূত্রপাত ধরেন, তাহলে এই প্রায় 100 বছর হতে চললো, 80 বছর ছুঁই ছুঁই। কই দেশের শতকরা 100 ভাগ লোককে পড়ার মতো যোগ্য শিক্ষিত আমরা কেন করে তুলতে পারিনি? বিশ্ববিদ্যালয়ের বিরোধিতা আমি করছি না। পাকিস্তান হওয়ার পর প্রথম বিশ্ববিদ্যালয় হয় রাজশাহী বিশ্ববিদ্যালয়, সম্ভবত 1953 সন থেকে যাত্রা শুরু পড়ানো। খুব ভালো কাজ হয়েছে। সারা উত্তরবঙ্গে কোনো বিশ্ববিদ্যালয় তখন ছিল না। এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরে বাংলাদেশে পূর্ব বাংলায় প্রতিষ্ঠিত প্রথম বিশ্ববিদ্যালয়। অত্যন্ত ন্যায্য কাজ হয়েছে। আমরা যে ন্যায্যতার পক্ষে দাঁড়াই, তাহলে বাংলাদেশে কত প্রাথমিক বিদ্যালয় আছে এখন? বলে অভিযোগ শোনা যায় 35 রকমের প্রাথমিক বিদ্যালয় আছে, নুরানি মাদ্রাসা সহ। সব মিলিয়েও দেখা যাচ্ছে আমাদের 100 ভাগ ছেলে মেয়ে 5ম শ্রেণী শেষ করতে পারে না, বা 5ম শ্রেণীর সমান শেষ করতে পারে না। আমরা একটা বক্তব্য দিয়েছি, একটা সুন্দর বাংলা শব্দ বের হয়েছে, ঝরে পড়া। ইংরেজি বলে ড্রপ আউট। একসময় বলা হয়েছিল 2000 সনের দিকে ইউএনডিপির রিপোর্টে বলেছিল বাংলাদেশের শতকরা 100 ভাগ শিশু প্রাথমিক বিদ্যালয়ের নাম লেখাচ্ছে, এনরোলমেন্ট রেট 100তে 100, এবং নারী এবং পুরুষ শিশু উভয়ই। কিন্তু 5ম শ্রেণীতে যেতে যেতে তাতে বিপুল পরিমাণ ঝরে পড়ে, 8ম শ্রেণীতে গেলে আরো ঝরে পড়ে, 10মে আরো, একাদশে, দ্বাদশে আরো। এইভাবে আমরা শেষ পর্যন্ত কতজন পরীক্ষা পাশ করে? 12-13 লাখ পাশ করে। যেখানে 50-60 লাখ শিশুর ওই পর্যায়ে আসার কথা, সেখানে 12-13 লাখ পর্যন্ত এসে পৌঁছে। তাহলে এই জিনিসটা কেন আমরা করতে পারিনি? শুধু এই প্রশ্নটা যদি আমরা চিন্তা করি, তাহলে আমরা নতুন বাংলাদেশ গড়ার পথে বাধাটা কোথায় তার একটা ঠিকানা পাবো। আপনারা বলছেন আপনি হঠাৎ এই লেখাপড়া নিয়ে শুরু করলেন কেন? আমি বললাম যে বাংলাদেশে যদি আপনি শিক্ষা ব্যবস্থাকে সংস্কার করতে না পারেন, শিক্ষাকে মৌলিক অধিকার হিসেবে প্রতিষ্ঠা করতে না পারেন, তাহলে আপনি কখনোই বাংলাদেশ বিলীন করতে পারবেন না। আচ্ছা, বর্তমান তো বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা আছে, একটা নয় বলে একাধিক শিক্ষা ব্যবস্থা আছে। তার সব মিলিয়ে আমি বলছি শিক্ষা ব্যবস্থা, অনেক ব্যবস্থার সমন্বয়ে একটা মহা ব্যবস্থা আছে। এর মধ্যে মাদ্রাসা শিক্ষা আছে, স্কুল শিক্ষা আছে, এখন অনেক ইংরেজি মাধ্যম প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষা আছে, প্রাইভেট স্কুল আছে, কিন্ডার গার্ডেন আছে। সব মিলিয়ে প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা শিক্ষা মন্ত্রণালয়ের লোকেরা বলেন প্রায় 30-35 রকমের প্রাথমিক বিদ্যালয় আছে। এটাকে অনেকে মনে করেন সমস্যা, আমি এটাকে সম্পদ মনে করতে চাই।
কিন্তু সব মিলিয়েও কেন আমরা 70-100 ভাগ শিশুকে শিক্ষা দিতে পারছি না? আরো সমস্যা আছে। আমরা পঞ্চম শ্রেণী পর্যন্ত পড়াটাকেই প্রাথমিক শিক্ষার সমাপনী ঘোষণা করেছিলাম। এখন এক ধরনের প্রাথমিক শিক্ষার আয়োজন করা হচ্ছে, যেটার নাম হচ্ছে নন ফর্মাল বা উপানুষ্ঠানিক শিক্ষা। সেটা 4 বছর করলেই হবে বলে রায় দেওয়া হচ্ছে। দেশের প্রকৃত যশা সরকার এবং এনজিও গুলো স্বীকৃতি দিচ্ছে। তাতে কিন্তু কেউ বলছে না যে এতে কোনো বৈষম্য হচ্ছে। আমাদের গত বছরের যে আন্দোলনের পরিণতিতে 45 মিনিটের মধ্যেই সাবেক প্রধানমন্ত্রীকে দেশ ত্যাগ করতে হয়েছে এবং দেশের সরকারকে পাশের দেশের সরকারের কাছে অনুমতি প্রার্থনা করতে হয়েছে। আমাদের C-130 যে সামরিক পরিবহন বিমান নামানোর অনুমতি দিতে হবে এবং তারাও মুহূর্তের মধ্যে অনুমতি দিয়েছেন। সেটা হতো না যদি ছাত্ররা বৈষম্য বিরোধী আন্দোলনের নামে সংগঠিত না হতেন। অনেকে বলেন যে না, এটা তো কোটা প্রথা সংস্কারের জন্য আন্দোলন হয়েছে। সেটা তো ঘটনার আলামত বা উপসর্গ মাত্র। ঘটনার পেছনে তো দীর্ঘ কারণ আছে। বঞ্চনা, বৈষম্য, অবিচার, গুম, খুন থেকে শুরু করে সারা দেশে যেটাকে বলা যেতে পারে নাগরিক অধিকারের চরম অবমাননা, মানুষকে মানুষ মনে না করা, মানুষের মধ্যে শুধু অসাম্য তৈরি করার নয়, মানুষকে কীটপতঙ্গের চেয়ে অধম মনে করার যে সংস্কৃতি, সেটার বিরুদ্ধেই জনসাধারণের বিদ্রোহ গত বছর হয়েছে। কিন্তু তার মধ্যে একটা মুখ্য কারণ হচ্ছে ছাত্রদের মধ্যে ব্যাপক বেকারত্ব বৃদ্ধি। এখন সেই সময়ের ছাত্র নেতারাই বলছেন আসল কারণ হচ্ছে অধিক বেকারত্ব। কিন্তু আমি সেটাকেও প্রধান কারণ মনে করি না। মানুষকে যে আমরা মানুষ বলি, কি কারণে মানুষ বলি? সেই মনুষ্যত্বের অবমাননা হয়েছে। আমি আপনাদের একটা প্রশ্ন জিজ্ঞাসা করি। ছোটবেলায় আমরা পড়তাম রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা গল্প তিন সঙ্গী। আমরা তিনজন একসঙ্গে মানুষ হইতেছিলাম। আমরা তো জানি মানুষ মায়ের পেট থেকে জন্মালে মানুষের বাচ্চা মানুষই হয়। কিন্তু আবার যখন বলি আমরা স্কুলে গিয়ে মানুষ হইতেছিলাম, তাহলে মানুষ কথাটার দুইটা অর্থ হলো না? এই দুই অর্থের মধ্যে পার্থক্য কি? আপনাকে মানুষ হতে হয়। মানুষ কথাটার যদি উৎপত্তি নিয়ে আমরা ভাবি, আমাদের ভাষায়, ভারতীয় ভাষাগুলিতেও সংস্কৃত সহ মনুষ্য বা মানুষের মধ্যে মূল কথাটা হলো যার মধ্যে মনের উষ বা উদয় হয়েছে। মানে মনটাকে দেখে কিভাবে আমরা এখনো বলি কায় মনো বাক্যে প্রার্থনা করো। একটা কায়া, একটা মন আর একটা বাক্য। মনের প্রকাশ হয় বাক্যের মধ্য দিয়ে। রূপরস বাক্য যোগে সৃজুল প্রচুর, অলাহত চক্র মধ্যে প্রেমের অঙ্কুর। কবি আলাউল লিখেছিলেন 7শ শতাব্দীতে। রূপরস বাক্য যোগে সৃজুল প্রচুর। আমাদের বাক্যই হচ্ছে মানুষ হওয়ার পক্ষে প্রথম প্রমাণ। বাক্য মানে বাক মানে শব্দ, এবং শব্দগুলি গেঁথে আমরা যখন একটা পূর্ণ মনোভাব প্রকাশ করি সেটাকে বাক্য বলি ব্যাকরণে। তো মানুষ হচ্ছে সেই যে বাক্য রচনা করে মনের ভাব প্রকাশ করতে পারে, এটাকে আমরা মন বলছি। তো যার মধ্যে সে মনের উদয় হয়েছে তাকে বলে মানুষ, বুঝলাম। কিন্তু ইংরেজির দিকে তাকালে আরো ভয়াবহ ছবি। আপনারা খেয়াল করেছেন না, মানুষকে আমরা ম্যান বলি, উমেন বলি, উভয় মানুষ। আর একটা শব্দ আছে হিউম্যান। হিউম্যান রাইটস বলি কেন? হিউম্যান বিং। হিউম্যান শব্দের অর্থ খেয়াল করেছেন? যখন মরার পরে হলে বলে পোস্ট হিউমাস বা পোস্তুমাস। এই হিউমের কথা বলেছেন ইটালির 8শ শতাব্দীর আগের দার্শনিক, 7শ শতাব্দীর। তার নাম হলো জম্বাতিস্তা ভিকো। তার একটা বিখ্যাত বইয়ের নাম হচ্ছে দি নিউ সায়েন্স, সিয়েন্সা নুভো ইটালিয়ান ভাষায়। এইটার উপর খুব প্রশংসা করে প্রবন্ধ লিখেছেন বিখ্যাত দার্শনিক, যাকে আপনারা চিনবেন, এডওয়ার্ড সাইদ। এডওয়ার্ড সাইদের প্রথম থিসিস লেখার আগের বইয়ের নাম একটা আছে বিগিনিংস, তাতে ভিকুর উপরে দীর্ঘ প্রবন্ধ আছে। উনি বলছেন, ভিকু বলছেন মানুষকে মানুষ বলা হয় কি জন্য জানেন? ওই হিউম্যান কথার মধ্যে আছে। হিউম্যান মানে হচ্ছে যাকে মরার পরে কবর দেওয়া হয়, যাকে সমাধিস্থ করা হয়। অন্যান্য সংস্কৃতি আছে কেউ পুড়িয়ে ফেলে, মানে আমরা এই জন্য সংস্কৃত শব্দ আছে মরার পরে যাকে সৎকার করা হয়। কিন্তু যদি আপনি দেখেন রাস্তায় গুলি করে পুলিশ মানুষ মেরে ফেলেছে এবং সেই মৃতদেহের উপর কেউ প্রস্রাব করে দিচ্ছে, কেউ আগুন দিয়ে পুড়িয়ে ফেলছে, তখন আপনি কি বলবেন? এটাকে মানুষের মনুষ্যত্বের অবমাননা নয় কি? এটা দেশেও হয়েছে, বিদেশেও হয়েছে। সম্প্রতি ইতিহাসে যেন আফগানিস্তানে হয়েছে, আমাদের দেশেও গত বছর হয়েছে। যে মানুষ হচ্ছে সেই জীব যার মধ্যে মনের উদয় হয়েছে। শুধু তাই নয়, প্রকৃতির অন্য কোনো প্রাণীর প্রতি আমি অসম্মান করছি না। কোনো অন্য কোনো প্রাণীর মধ্যে এই জিনিসটা নাই যে তারা তাদের মৃতদেহকে মাটিতে পুঁতে রাখে। মানুষ কিন্তু সম্মান করে। মরার পরেও বোঝা যায় মানুষ একটা আলাদা প্রাণী।
তো এই জন্য বলছি, আমাদের এখন শিক্ষা কি মানুষ হওয়ার শিক্ষা আছে? আমরা এখন যে শিক্ষা, কেউ কিছু মনে করবে না, আমরা সবাই, এর মধ্যে আমি মাস্টারি করছি 43-44 বছর। আমরা যেটা করছি এটা হচ্ছে উপানুষ্ঠানিক, আনুষ্ঠানিক শিক্ষা। আমাদের আনুষ্ঠানিক শিক্ষা কি? আমরা একটা বৃত্তিমুখী শিক্ষার জন্য সবাই চিৎকার করছি। আমাদের এই শিক্ষা হচ্ছে ব্যবসায়িক শিক্ষা, একটা পেশা, একটা বৃত্তি, একটা চাকরি পাওয়ার জন্য শিক্ষা। আপনি বলছেন এটা দোষ কি? এতে দোষ কিছুই নাই, এতে মানুষ হওয়ার শিক্ষা বলে যে কথাটা আছে সেটা পেছনে পড়ে যায়, সেটাকে আমরা আর মনে রাখতে পারি না। সেই জন্য নতুন বাংলাদেশ গঠনের প্রতি যারা চিন্তা করছেন তাদের বলি, আপনি নিজে শুধু শিক্ষিত হবেন, আপনার প্রতিবেশীর শিক্ষার জন্য কিছুই করবেন না, এটা তো শিক্ষা হতে পারে না। যদি আজকে বাংলাদেশে আমরা 74 জন তথাকথিত সরকারি হিসাবে শিক্ষিত হই, বাকি 26 জনকে শিক্ষিত করতে আমরা ব্যর্থ হচ্ছে কেন? আমরা প্রত্যেকে যদি একজনকে শিক্ষিত করি তাহলে তো সেটা হয়ে যেত। কিন্তু আসলে শিক্ষাটা ব্যক্তির ব্যাপার নয়। এটা করতে হলে আপনার যেটাকে বলা হয় প্রতিষ্ঠান, ইনস্টিটিউশন, ডক্টর তারেক ফজল যেটাকে বললেন, আমাদের সেই কনস্টিটিউশন বদলাতে হয়। সেটা কি? তাহলে শিক্ষার সুযোগটা দিতে হবে কিনা? পৃথিবীর অন্যান্য দেশে যেখানে 100-100 জন শিক্ষিত হয়েছে তাদের উদাহরণ তো আমরা নিতে পারি। তারা জাতীয় মোট যে টাকা পয়সার উৎপাদন করি আমরা, সেটা কত খরচ করে, এগুলি সবার জানা কথা, নতুন না। আমি শুধু আপনাদের মনে করিয়ে দিচ্ছি, আমাদের দেশে জাতীয় আয় বা ইংরেজিতে যেটাকে জিডিপি বলে, গ্রোস ডোমেস্টিক প্রোডাক্ট, তার শতকরা 2 ভাগও খরচ করি না আমরা। তর্কের খাতিরে মেনে নিলাম 2 ভাগ খরচ করি। কিন্তু এই যে যারা এখনো অক্ষর জ্ঞান লাভ করেনি, পাঠক ফোরামের উদ্দেশ্য ছিল যে সবাইকে পড়ানো, তাহলে জাতিসংঘ আজ থেকে 55 বছর আগে 1968 সনে পরামর্শ দিয়েছিল আপনি শতকরা কমপক্ষে 6 ভাগ খরচ করবেন, তাহলে অক্ষর জ্ঞান নেই এমন লোকের সংখ্যা কমে যাবে, শূন্যের দিকে চলে যাবে। আর যারা ধনী দেশ তারা কেউ 10 ভাগ 20 ভাগও খরচ করতে পারে। আমাদের উচিত ছিল কমপক্ষে 6 ভাগ খরচ করা। সেটা আমরা কখনোই করিনি, পাকিস্তান আমলে করিনি, বাংলাদেশের গত 50-55 বছরে করিনি। তাহলে আমরা কি করে অভিযোগ করবো? আচ্ছা, আপনি বলছেন তাহলে টাকা পাবো কোথায়? এই অন্য সব কাজের জন্য আপনি টাকা পান, প্রাথমিক বিদ্যালয়ের জন্য টাকা পান না। এখনো যতগুলো প্রাইভেট বিশ্ববিদ্যালয় হচ্ছে আর প্রাইভেট প্রাথমিক বিদ্যালয় হচ্ছে, সেগুলির নাম কিন্ডার গার্ডেন, সেগুলো ইংলিশ মিডিয়াম স্কুল, আপনি যেখানেই যান। তাহলে আপনার মনে একটা প্রশ্ন জাগে না? আমাদের তার আরিফ হাসনাত সাহেব যে কর্মসূচি দিয়েছেন নতুন ইনস্টিটিউট করার জন্য, খুবই সুন্দর, সেখানে ইংলিশ ল্যাঙ্গুয়েজ আছে। আমার মনে হয় এটা অত্যন্ত সুবুদ্ধি সম্পন্ন একটা পরামর্শ। কিন্তু বাংলা শিক্ষা কোথায় যাবে সেটা তো করা দরকার। আমরা ধরে নিয়েছি এই যে আমি রাজশাহী আজকে বিমানবন্দর থেকে আসছিলাম, দেখলে প্রতিযোগিতা বড় করে লেখা আছে, কে লিখছে? সড়ক ও জনপথ বিভাগ লিখেছে। এই প্রতিযোগিতা শব্দটা শুদ্ধ করে লিখতে পারে নাই। তাহলে একটা দেশের শিক্ষার মান কত নিচে পড়লে, এটা সরকারি প্রতিষ্ঠান, একজন লোক নাই গোটা প্রতিষ্ঠানে যিনি প্রতিযোগিতা শব্দের বানান জানেন না। প্রতিযোগী হলে গয় দীর্ঘইকার হবে, যোগিতা হলে এটা রস্বইকার হবে। এটা বাংলা ব্যাকরণের প্রাথমিক সূত্র। এটা একজন আমি না জানতে পারি, আমার জন্য এটা লজ্জার বিষয়, নাও হতে পারে, আবার শিখবো। কিন্তু গোটা জাতি যখন এটা দিয়ে যায়, এই পথ দিয়ে যে তারা লক্ষ লক্ষ লোক আসা যাওয়া করছে, তারা এটা দেখছে এবং এটা ভুল শিখছে। কিন্তু এটা কেউ বলছে না কেন? যে দেশে কেউ এটা বলতে সাহস করে না, সেই দেশে গণতন্ত্র নেই। এদেশে সংবাদপত্রের স্বাধীনতা আছে না? সংবাদপত্রের সাংবাদক, সাংবাদিক, তাদের কারো হয়তো চোখে পড়েনি, পড়েছে। শুধু এইটা নয়, এরকম রাজশাহীকে আসতে স্নিগ্ধ সুন্দর বৃষ্টিস্নাত সকালে শহর মনে হয়, কিন্তু এই বানান ভুল দেখলে মনে হয় রাজশাহী থেকে আরেকটি বাংলা আছে, পশ্চিমবঙ্গে আরেকটি বাংলা থাকতে পারে। না না, ঢাকায় এর চেয়ে বেশি ভুল আছে। আমি তো বাংলা তো আমার মাতৃভাষাই না, আমি হলাম জাতগাইয়া, কিন্তু বাংলা ভাষা তো একটা নিয়ম আছে। একটা ভাষা যখন আপনি আমি বলছি আমাদের শিক্ষার দুরবস্থার একটা ইঙ্গিত দেখাচ্ছে। এখন গণিতের কথা যদি আসে, সেটা প্রফেসর নকিব বলবেন। আমাদের গণিত শিক্ষার অবস্থা ভয়াবহ। রাশিয়ান ছেলেমেয়েরা ক্লাস 4-এ থাকার সময় কোঅর্ডিনেট জিওমেট্রি পড়ে, আমরা ইন্টারমিডিয়েটও পড়ি না। এটা আমাদের বাধ্যতামূলক নয়। তাহলে আমি উচ্চতর গণিত শিখবো কি করে? আমি উচ্চতর বিজ্ঞানে যাব কিভাবে? আমি বা পৃথিবীতে কিভাবে নিজের জায়গা করব? এখন শেষ কথাই, আপনারা নাসিরউদ্দিন হোজার নাম শুনেছেন? তুর্কিস্তানে তাকে, তুর্কিস্তানের চীনের উত্তরে উইগুরদের এলাকা থেকে শুরু করে ওকে বলে নাসিরউদ্দিন আফেন্দি। তো ওনাকে নিয়ে বহু রকমের উপকথা বা গল্প চালু আছে। একটা উপকথা হচ্ছে এরকম, একদিন বিকালবেলা উনি ওনার ছোট একটা গাধা আছে, এটা নিয়ে তিনি বাজারে যেতেন, আসতেন, বাজার করতেন, গাধা চড়াচ্ছেন। তো এক ভদ্রলোক তাকে অনেকে উপহাস করার জন্যই বলছে, রে নাসিরউদ্দিন, পৃথিবীর কেন্দ্র কোথায়? তুমি তো অনেক জ্ঞানী লোক, বলো দেখি। তো নাসিরউদ্দিন তো বুদ্ধিমান লোক, উনি বললেন
পৃথিবীর কেন্দ্র ওই যে আমার ঘোড়া ঘাস খাচ্ছে সামনে, তার সামনের দিকের খুর যেখানে দ্বিধা বিভক্ত হয়েছে ঠিক ওইখানেই পৃথিবীর কেন্দ্র। তো ওই লোক বলে কেন ওইখানে কেন্দ্র কিভাবে? বলে ওটা কেন্দ্র নয়, তুমি প্রমাণ করো। তো প্রমাণ তো আর করতে পারবে না। সে বলে তুমি কেন কেন্দ্র বলেছো বলো। উনি বললেন তুমি যেখানে আছো সেটাই পৃথিবীর কেন্দ্র, ওখান থেকে শুরু করতে হবে। আমাদের একটা কথা থাকে, কোথা থেকে শুরু করব নতুন বাংলাদেশ গড়ার কাজ? আপনি যেখানে আছেন সেখানেই যদি শুরু করতে না পারেন অন্য দেশে পারবেন না। আমার দেশ কি ধরেন, আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয় আমার দেশের সূত্রপাত। তা আমরা বিশ্ববিদ্যালয়ে পড়তে আসছি, এই জন্য আমাদের কারো কাছে ক্ষমা চাওয়ার কিছু নেই। এটা আমাদের কর্তব্য নয়, আমাদের অধিকারও। কিন্তু প্রাথমিক শিক্ষার বিষয়ে কথা বলার মতো এরকম ফোরাম নাই আমাদের দেশে। প্রাথমিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সাথে আমার কথাবার্তা হয়, সে ভয়াবহ চিত্র। তো প্রাথমিক শিক্ষার মান যদি ঠিক না হয়, মানে ভালো না হয়, তাহলে উপরের দিকে শিক্ষার মান দুর্বল থাকবে। ব্যক্তিগত প্রতিভার বলে অনেকে উচ্চশিক্ষা লাভ করেছেন। কতটা বিশ্ববিদ্যালয়ের কারণে, কতটা ফোরামের কারণে, কতটা তার ব্যক্তিগত চেষ্টার কারণে, সে বিষয়ে আমি মীমাংসা করতে পারবো না। তবে দু একটা উদাহরণ আমাদের দিতে পারি। এই যে হলে আমরা বসে কথা বলছি, আমি দাঁড়িয়ে, আপনারা বসে, এটা হলো কাজী নজরুল ইসলাম মিলনায়তন। নজরুল ইসলাম খুব বেশি বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পান নাই, কিন্তু নজরুল ইসলামের লেখা পড়ে আমরা বিশ্ববিদ্যালয়ে আসছি এবং বিশ্ববিদ্যালয় থেকে আমরা তার নামে উচ্চতর উপাধি অর্জন করছি। সবাই নজরুল ইসলাম হবেন না, রবীন্দ্রনাথ ঠাকুরের সেরকম লোক যারা প্রাথমিক বিদ্যালয় শেষ না করেই বিশ্বখ্যাতি অর্জন করেছেন। কাজে স্কুল কলেজটা শেষ কথা নয়, কিন্তু প্রথম কথা অধিকাংশ মানুষের জন্য, যারা রবীন্দ্রনাথ ঠাকুর কিংবা নজরুল ইসলাম নন, তাদের জন্য স্কুল কলেজ অতি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। কাজেই আমরা যদি প্রাথমিক বিদ্যালয়ের কথাটাও চিন্তা করি, এটা হবে। কিন্তু কারণ জাতীয় আয়ের শতকরা 2 বেশি খরচ করতে আমরা পিছপা কেন? আমাদের তো অন্য কিছু করতে কোনো অসুবিধা নাই। ওই যে মেগা প্রজেক্ট হয়েছে, মেগা দুর্নীতি হয়েছে, আমাদের স্যার বললেন, রফিকুল ইসলাম সাহেব, এটা তো সবাই সর্বজন বিদিত কথা। এই প্রাথমিক বিদ্যালয়েও দুর্নীতি আছে। যারা মাউসিতে গেছেন তারাও কিছু কিছু জানেন। মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, পাঠ্য বই লেখা থেকে শুরু করে যেখানে সমাজে সর্বত্র দুর্নীতি বিরাজমান, সেখানে কোনো একটা ক্ষেত্র মুক্ত থাকতে পারে না। কিন্তু তারপরেও আমাদের জাতি গঠনের কাজে যারা মন দিতে চান, তাদেরকে আমি বলবো শিক্ষার দিকে দেখুন। আরো দু একটা কথা আপনাদের আমি ভাবতে বলি, যেটা আমরা সকলেই ভেবেছি। যেমন ধরেন, প্রাথমিক বিদ্যালয় মাত্র 5 বছরের আমাদের দেশে, কিন্তু আমাদের দেশে শিক্ষা ব্যবস্থা যারা প্রবর্তন করেছেন বিলিতিরা, তাদের এখানে তো 6 বছরের। আপনি পৃথিবীর যে কোনো ভদ্র দেশে দেখেন, ওই যে পার্লামেন্টের ক্ষেত্রে এক কক্ষ দ্বিকক্ষের কথা যখন বলেন, পৃথিবীর বহু দেশে এক কক্ষ বিশিষ্ট, কোনো কোনো দেশে দ্বিকক্ষ আছে। এবং যেখানে দ্বিকক্ষ আছে তার একটা কারণ আছে। একটা উদাহরণ দিই, সুইডেনে দ্বিকক্ষ বিশিষ্ট ছিল 1971 পর্যন্ত, তারা আবার এক কক্ষে ফিরে এসেছে। আমি বলছি, একটা স্কুলের কথাই বলি, 6ষ্ঠ শ্রেণী পর্যন্ত এই পৃথিবীর সর্বত্রই প্রাথমিক শিক্ষা হয়। কিন্তু আমাদের দেশে ইংরেজি যখন প্রাথমিক শিক্ষা চালু করেছে, তারা কেন 5ম শ্রেণী থেকে করলো, এটাকে আপনারা একবার চিন্তা করে দেখেছেন? এর পেছনে যে মতবাদ আছে, ইংরেজিতে বলে রেসিজম, বাংলায় বলে বর্ণবাদ বা বর্ণবিদ্বেষ। বর্ণ বৈষম্য নয়, বর্ণবিদ্বেষ। তারা মনে করেছেন এই সমস্ত দেশ যারা আমাদের অধীনস্থ হয়েছে, তাদের ছেলে মেয়েদের এর বেশি পড়ার দরকার নাই। বিশ্বাস হবে না আপনাদের, এখন ব্রাক সহ সরকার নন ফর্মাল এডুকেশন চালু করেছে 4 বছর। তাদেরকে সবিনয়ে এই কথাটাকে জিজ্ঞেস করতে পারেন, ক্যাডেট কলেজে ভর্তি কেন 7ম শ্রেণী থেকে শুরু হয়? আমি কোন রকমের এখানে দার্শনিকতা করছি না, আপনাদের জানাশোনা সত্যগুলি কিন্তু আপনি চিন্তা করেন। এর কারণ হচ্ছে, বিলেতে, আমেরিকায় হাই স্কুল যাকে বলা হয়, তা 7ম শ্রেণী থেকে শুরু হয়। আমাদের ক্যাডেট কলেজ হচ্ছে হাই স্কুল, এবং এগুলো শেষ হয় দেখেন 12 শ্রেণীতে গিয়ে। এইটাই হচ্ছে মাধ্যমিক শিক্ষা 6 বছরের। 1 থেকে 6 হচ্ছে প্রাথমিক শিক্ষা, 7 থেকে 12 হচ্ছে প্রাথমিক শিক্ষা। এখন ইংরেজিতে নতুন জার্গন অর্থাৎ পুটো ভাষা তৈরি হয়েছে, পারিভাষিক কি, K to 12, আপনার কিন্ডারগার্টেন থেকে 12 শ্রেণী পর্যন্ত। এইটাই হচ্ছে বুনিয়াদী শিক্ষা। বুনিয়াদী শিক্ষাকে যদি প্রাথমিক শিক্ষা বলি, তারেক ফজলের ভাষায় অনুবাদ হতে পারে, কিন্তু অনুবাদ না, এটা ভাবানুবাদ। আমাদের এইটাই হচ্ছে প্রাথমিক শিক্ষা, পৃথিবীর সর্বত্র স্বীকৃত। কিন্তু আমরা জালিয়াতি করেছি পরিসংখ্যানে শুধু নয়, সংজ্ঞার মধ্যেও। 5ম শ্রেণী পর্যন্ত পড়লে প্রাথমিক শিক্ষা শেষ হয়েছে। এই শিক্ষা দিয়ে আপনি কি করবেন? এমনকি তারপরে বললো কি, বর্তমানে কাছে 8ম শ্রেণী পর্যন্ত পড়লে হবে। এই শিক্ষা দিয়ে আপনি কি করবেন? অর্থাৎ কোন শিশুকে যদি আপনি কর্মক্ষেত্রে প্রবেশের ছাড়পত্র দিতে চান, পৃথিবীর সব দেশেই কমপক্ষে 12 বছর পড়ার পর। এমনকি প্রাচীন ভারতীয় শাস্ত্রে বলা হতো, 12 বর্ষ গুরুগৃহে বিদ্যাভ্যাস শেষে
তিনি স্নাতক হলেন। স্নাতক হতে আক্ষরে করতে ছিল তাকে নদীতে চুবাইয়া ডুবাইয়া মাথায় পাগড়ি পরাইয়া ছেড়ে দিত চাদর দিয়ে। এই যে এখন যে উত্তরীয় দেওয়ার প্রথা আছে, এটা হচ্ছে গ্রাজুয়েশনের প্রথা। তারপরে নানা প্রথা, আরব দেশের প্রথা অনুসরণ করে ইউরোপে এখন একবার সালাম ফেরায়, একবার এদিকে সালাম ফেরায়, মাথার উপর একটা টুপি টাসেল দিয়ে। তো আমি যে প্রাথমিক শিক্ষার কথাটাই যদি আমরা ধরি, ষষ্ঠ শ্রেণীর প্রাথমিক শিক্ষা আমরা করিনি। এবং আমরা যদি শিক্ষাকে সত্যিকার অর্থেই জাতি গঠনের ভিত্তি করতে চাই, দ্বাদশ শ্রেণী পর্যন্ত শিক্ষা সম্পূর্ণভাবে অবৈতনিক করা দরকার, এবং যখন সম্ভব হবে তখন বাধ্যতামূলক করা দরকার। আচ্ছা, এই কাজটা করতে আমাদের কতটা সংস্কার কমিশন দরকার? পার্লামেন্টে একটি দ্বিকক্ষ লাগবে, এইটা নিয়ে আমাদের ছেলেমেয়েরা আগুন দিয়ে নাই নিজেদের গায়ে, তারা গুলি নেয় নাই। তারা গুলি নিয়েছিল মানুষ তার, প্রথম কথা, দীর্ঘদিন ধরে তার ভোটাধিকার বঞ্চিত আছে, নিজের রাষ্ট্রের উপর সে তার কর্তৃত্ব হারিয়েছে। রাষ্ট্র কি? রাষ্ট্র একটি কৃত্রিম প্রতিষ্ঠান। এই কথা আপনাদের বলি, আপনারা সকলে এরিস্টটলের বই পড়েছেন। এরিস্টটলের একটা বইয়ের নাম খুব মজার, মেটাফিজিক্স। গ্রিক ভাষায় বলে মেটাফুসিকা, মানে ফিজিক্সের পরে, আক্ষরিক অর্থ যদি করি। ফিজিক্স মানে যে জিনিস ধরা যায়, ছোঁয়া যায়, তাদের ডাইমেনশন আছে, 3 আছে, আপনি টাইম দিয়ে 4 ডাইমেনশন 5 ডাইমেনশন করবেন, কিন্তু যার ডাইমেনশন গোনা যায় না, যেটাকে আমরা স্পিরিট বলি, এটা কত আলোচনা করবেন। অ্যারিস্টটল ওই সমস্ত বিষয়ে আলোচনা করেছেন যে বইতে, সেটার নাম একটা মেটাফিজিক্স বলে ইংরেজিতে। সেখানে এক জায়গায় বলছেন দার্শনিক কাকে বলে। উনি বলেন বুঝতে পারবেন যে সত্যিকারের দার্শনিক সে না শিখাইয়া পারে না। প্রথম চ্যাপ্টারে আছে, বই আলফাতেই আছে, যে বলে যে প্রকৃত দার্শনিক সে না শিখিয়ে পারে না। A philosopher by nature teaches. প্রথম বাক্য, ম্যান বাই নেচার ওয়ান্টস টু নো। এর কারণ কি? আমরা লেখাপড়া করি কি জন্য? যদি মনে করেন চাকরির জন্য। উনি বলেন মানুষ যখন চোখ খুলে, বাচ্চা যখন জন্মার পরে চোখ খুলে সে দেখে, কি জন্য দেখে? কোন চাকরি পাওয়ার জন্য দেখে? মানুষ দেখতে চায়, কারণ দেখাতে আনন্দ আছে, দেখে জগৎকে জানাও যায়। কাজে আমাদের যত ইন্দ্রিয় আছে সবগুলো হচ্ছে জ্ঞানের ইন্দ্রিয়। আমরা দেখে শিখি, শুনে শিখি, চেখে শিখি, ছুঁয়ে শিখি। আমাদের ষষ্ঠ পঞ্চেন্দ্রিয় 5 ভাবে শিখি, এবং শেখার প্রত্যেকটার মধ্যেই আনন্দদায়ক বলেই মানুষ দেখে, আনন্দদায়ক বলে মানুষ গান শোনে, আনন্দদায়ক। আবার এই ইন্দ্রিয়গুলিকে ব্যবহার করে আমরা প্রয়োজনীয় জ্ঞান শিখি। তো এই জন্য বলছি শিক্ষা আমাদের আনন্দদায়ক হয় না কেন? এর কারণ হচ্ছে আমাদের ভালো শিক্ষক নাই। আমরা এই জগতে শিক্ষা হচ্ছে শিক্ষক এবং শিক্ষকের মধ্যেই। আমরা এখন করেছি কি, সে অভাব পূরণ করার জন্য প্রতিষ্ঠান তৈরি করেছি। শিক্ষক এবং শিক্ষার্থীর মাঝখানে আগে ছিল একটা হাইফেন, এটা একটা লম্বা দেশে পরিণত হয়েছে। এই দেশ বড় হতে হতে প্রায় 25,000 মাইল হয়েছে, পৃথিবীর পরিধির সমান হয়েছে। শিক্ষক এক জায়গায়, ছাত্র আর জায়গায়, মাঝখানে প্রতিষ্ঠান। কিন্তু প্রতিষ্ঠানগুলিকে নিন্দা করার জন্য আমি এটা বলছি না। আমাদের যে শিক্ষাকে স্থায়ী করতে হয়, তাহলে শিশুদের মনে আনন্দ বিধান করতে হবে। আমি বললাম নতুন বাংলাদেশ গড়ার পথে প্রথম কাজই হচ্ছে আমাদের পাঠক তৈরি করা। পাঠক মানে শ্রোতা তৈরি করা, শ্রোতা মানে দর্শক তৈরি করা। সমস্ত ইন্দ্রিয় দিয়ে যে শেখে, সেরকম ইন্দ্রিয় ব্যবহার করতে পারে এমন শিক্ষা তৈরি করা, এটা আমরা পারিনি। এখন অন্যান্য কথায় আসেন, আমি এটাতে বলি আমাদের এই প্রতিষ্ঠানের নাম রাষ্ট্র। রাষ্ট্র একটা কৃত্রিম প্রতিষ্ঠান, এইটাও আমি অ্যারিস্টটল থেকেই বলছি। কারণ প্রাচীনকালের দার্শনিকদের বই এখন আমরা আর পড়ি না। না পড়ার দুটো কারণ, এগুলি বড় জোর ইংরেজি অনুবাদে পাওয়া যায়, আর বাংলা যেগুলি আমরা অনুবাদ করেছি সেগুলো প্রতিযোগিতার মতো হয়, বলে পড়া যায় না। অথচ অ্যারিস্টটলের পড়া থেকে আমরা বঞ্চিত হচ্ছি, যেহেতু এটা আমরা পড়ছি না। যদি পড়তাম, অ্যারিস্টটলের আরো বই আছে, যেমন পলিটিক্স। বলেন মানুষ স্বভাবতই, উনি বলেন মানুষ, ম্যান ইজ এ পলিটিক্যাল অ্যানিমাল। আমরা অনুবাদ করি, অনুবাদ করে রাজনৈতিক প্রাণী, কোনো অর্থ হয় না এটা। পলিটিক্যাল মানুষ পলিটিতে থাকে, মানে মানুষ দল বেঁধে থাকে। মানুষের ইনস্টিংক্ট হচ্ছে একসাথে থাকা। গ্রামগুলি কি করে গড়ে উঠেছে আমাদের দেখেন, অনেকগুলো ঘর একসাথে হয়, হয় প্রতিরক্ষার জন্য অথবা যোগাযোগের সুবিধার জন্য। এই গ্রাম গঞ্জ শহর গড়ে ওঠে, এটা হচ্ছে মানুষের তৈরি। রাষ্ট্র জিনিসটা মানুষের তৈরি করা জিনিস, এটা স্বাভাবিক জিনিস নয়। মানে আমরা বলি না পরিবার, পরিবারও খানিকটা কৃত্রিম জিনিস। যারা পরিবারের ইতিহাস করেন, একসময় বৃহৎ পরিবার ছিল, এখন ছোট ছোট পরিবার হচ্ছে। অর্থাৎ যে জিনিসের মধ্যে পরিবর্তন হয়, কিন্তু মানুষ স্বাভাবিক জিনিস। আমরা বলি মানুষ আল্লাহর সৃষ্টি, আর বাকি প্রতিষ্ঠানগুলো আল্লাহর রহমতে মানুষ নিজে তৈরি করে। যেমন বিশ্ববিদ্যালয়, প্রকৃতিতে বিশ্ববিদ্যালয় নাই, মানুষ স্থাপন করেছে। অনুরূপভাবে এই যে বাংলাদেশ রাষ্ট্র, এটা কতবার বদলালো এই আমাদের স্মৃতির মধ্যেই। এটা একসময় পূর্ব পাকিস্তান ছিল, তার আগে এটা পূর্ব বাংলা ছিল,
তার আগে এটা বাংলা প্রদেশের অংশ ছিল, ব্রিটিশ সাম্রাজ্যের অংশ ছিল, এরপরে সুবে বাংলা ছিল, বাংলা বিহার উড়িষ্যা ছিল। এর আগে এটা কি রকম কত রকম রাষ্ট্র ছিল দেখেন, রাষ্ট্র তো বদলায়, কিন্তু এখানে যে প্রাণের প্রবাহ যেটাকে আমরা জীবন বলি সেটা কিন্তু চলতে আছে। এক মানুষ থাকে না, এক জন্ম থাকে না, এক পুরুষ থাকে না, পরবর্তী পুরুষ আসে। এই জন্য বলি রাষ্ট্রের ক্ষেত্রে এই কৃত্রিম রাষ্ট্রকে আমরা কিভাবে আমাদের নিজের বলি। একসময় রাজার অধীনে প্রজা হিসেবে আমরা থাকতাম, আধুনিক রাষ্ট্র হচ্ছে আমাদের রাষ্ট্রের আমরাই মালিক। তা আমরা কি করে মালিক হই? সমস্যা তো ওইখানে, আমরা তো শতজন, লাখো জন, কোটি জন, আমাদের মধ্যে একমত হলে আমরা আমাদের অধিকার রাখতে পারি। কিন্তু আমরা যখন বিভক্ত হই, দ্বিধা ত্রিধা চতুর্ধা বহুধা বিভক্ত হই, তখন আমাদের হাতছাড়া হয়ে যায়। এখন তখন পিছন থেকে এক ডাকাত এসে বলে কি, আমি রাষ্ট্রের মালিক, আমার বাবা দেশটাকে স্বাধীন করে দিয়েছেন। তখনও আপনি তাহলে আপনাকে বোঝাতে হবে কিভাবে। এইটার একটাই আধুনিক পথ হচ্ছে ভোটাধিকার প্রয়োগ করা। কিন্তু ভোটাধিকারের মধ্যেও অনেক সময় আপনাকে প্রতারিত হতে পারে, কেউ প্রতারিত করতে পারে। তাহলে সেইটার প্রতিকার কি? প্রতিকার হচ্ছে, যদি দেখবেন যে শাসক আপনাকে দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করেনি, যেটাকে ম্যানিফেস্টো বলে, তখন আপনি তাকে ফিরিয়ে আনতে পারবেন, সেই অধিকার আপনার হাতে থাকবে। এটা ভোটে হবে 4 বছর পর, 5 বছর পর, কিন্তু ততদিন আপনি অপেক্ষা করবেন কেন? তখন জনগণের অধিকার তাকে রাস্তায় এসে তাকে নামিয়ে আনা, এটাকে বলে অভ্যুত্থান। অভ্যুত্থান হচ্ছে নিজের মালিকানা পুনরুদ্ধারের প্রত্যক্ষ প্রকাশ। আমি যে রাষ্ট্রের মালিক, মানে আমি একা মালিক নই, মালিক, আমি 10 মালিকের একজন, কিন্তু 10 জনকে এক করার নামই হচ্ছে রাজনীতি। এখানে আমি যদি একত্রিত হতে পারি, তাহলে আমার হারানো মালিকানা পুনরুদ্ধার করতে পারি। 2024 সনের জুলাই আগস্ট মাসের আন্দোলনে সেটা আরেকবার প্রমাণিত হয়েছে। মানুষ তার হারানো মালিকানা ফিরিয়ে দেওয়ার জন্য নিজের জীবনের চেয়ে মূল্যবান কিছু মনে করে, সেই জন্য সে জীবন অকাতরে বিলিয়ে দিতে পারে। সবাই পারে না, কেউ কেউ যদি পারে, তাহলে আমরা সকলে রক্ষা পাই। এটা আমরা মুসলমানদের ঐতিহ্যে যেটাকে বলি, 2 ধরনের ফরজ আছে, ফরজে আইন এবং ফরজে কিফায়া। এটা ফরজে কিফায়া, 10-এর মধ্যে কাউকে না কাউকে করতে হবে। যদি না করে কেউ, আমরা সকলেই অপরাধী হব, সকলেই ভুক্তভোগী হব, সকলের দাস হব। এই দাসত্ব থেকে মুক্ত করার জন্য যদি কেউ এগিয়ে আসে, তাহলে আমরা মুক্তি পাই। আমি বলছি, যারা আমাদের উপর শাসন, আপনাদের সাথে আমি লম্বা কথা বক্তৃতা বলবো না, অনেক কথা আপনারা শুনেছেন, আজকে সেটাই বলি। গত সরকারের প্রধানমন্ত্রী, যিনি 45 মিনিটের মধ্যেই পালিয়ে গেলেন, মানে তাকে হুমকি দেওয়া হলো আপনার হাতে 45 মিনিট আছে, এবং প্রাণ ভয়ে তিনি শেষ পর্যন্ত পালালেন। কিন্তু আমরা এখন সমালোচনা করছি তিনি শেষের দিকে যে অপরাধগুলি করেছেন। 1400-এরও বেশি মানুষকে জাতিসংঘের রিপোর্ট অনুসারে হত্যা করেছেন, 20,000-এরও বেশি মানুষকে আহত করেছেন, অনেকে চোখ হারিয়েছেন, অনেকে অন্ধ হয়েছেন, অনেকে পঙ্গু হয়েছেন। তার বীভৎস অত্যাচারে অনেক পরিবার গুম খুনের শিকার হয়েছেন, সেটা আমরা জানি। সেই অপরাধটা তো একটা আলামত। সেটা কিভাবে সম্ভব হলো? সেটা সম্ভব হলো আমাদের তথাকথিত যে রাজনৈতিক ব্যবস্থা। 5 বছর পর পর নির্বাচন করলে যে কেউ আপনার উপর ছড়ি ঘুরিয়ে আপনাকে অত্যাচার করে নিয়ে যেতে পারে, কারণ কি তার অধীনে সেনাবাহিনী থাকে, তার অধীনে পুলিশ বাহিনী থাকে, রাষ্ট্রের সমস্ত মনোপলি অফ ভায়োলেন্স যাকে বলা হয়, বল প্রয়োগের একচেটিয়া অধিকার তার হাতে দেওয়া হয়। জনগণ কিছুই করতে পারে না কিনা? কারণ জনগণ অসংগঠিত থাকে। জনগণের স্বাধীনতা রক্ষার অঙ্গীকার যে বিচার বিভাগ দিয়েছে, সেই বিচার বিভাগ তার অধীনে চলে যায়। বিচার বিভাগের প্রধান বিচারপতিকে ঘুষি মেরে দেশ থেকে বের করে দেওয়া যায়, অথচ মানুষ অসহায় দর্শকের মতো তাকিয়ে থাকে, কই তারা তো রাস্তায় বেরিয়ে আসে না। কারণ তারা জানে ওই বিচারপতির নামেও 400 কোটি টাকার মামলা আছে। অর্থাৎ কেউই যেন অপরাধ মুক্ত নয়। তো একজন অপরাধীকে রক্ষা করার জন্য আমি যাবো কেন? আমি তো অপরাধীকে রক্ষা করার জন্য যাচ্ছি না, আমি ওই পদের, ওই চেয়ারকে সম্মান করার জন্য যাচ্ছি, সেটা আমরা পাচ্ছি না। এইভাবে অজস্র ছিদ্র আছে যেগুলি আমরা আলোচনা করতে পারি। আমি এত ছিদ্র বেশি আলোচনা করার সময় পাবো না। আপনাদের এখানে যে স্মরণিকা স্ফুরণ বের করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় পাঠক ফোরাম, আমাকে নাছোড় বান্দা শব্দ দিয়ে যাকে বর্ণনা করা যায় তার নাম হচ্ছে আরিফ হাসনাত সাহেব। আমাকে জোর করে বলছেন একটা লেখা দেন। আমি খানিকটা অপ্রস্তুত অবস্থায় একটা লেখা দিয়েছি, আপনারা অনুগ্রহ করে পড়ে দেখবেন। সেই লেখা আমি এখানে পড়বো না, সেই লেখাতে আমি একটা আলোচনা করেছি। আপনারা জানেন গত সরকারের আমলে দেশে একটা জিনিস চালু করেছিলেন তারা, মঙ্গল শোভাযাত্রা। এই যে মঙ্গল শোভাযাত্রা কি করে মানুষের স্বাধীনতা হরণ করার একটা উপাদানে পরিণত হতে পারে, আমি শুধু সেই উপাদানটাই দিব। এইখানে দেখবেন সেখানে কিভাবে ব্যবহার করে নিরীহ মানুষকে প্রতারিত করার জন্য অনেক গভীর স্তরে আমাদের মাথাকে ব্যবহার করতে হবে। আপনাদের 2টা চিন্তা করতে আমি বলেছি। প্রথমে দেখুন,
আমাদের প্রাথমিক শিক্ষা মাত্র 6 বছরের, 9 কেন, 5 বছরের কেন? চিন্তা করে দেখেন। উপানুষ্ঠানিক শিক্ষাকে 4 বছর করা হয়েছে, এটা নিয়ে আমরা কেউ চিন্তায় মনে করি না। আমাদের দেশের অধিকাংশ লোকই এখনো অক্ষর জ্ঞান সম্পন্ন নয়। তাদের জীবনযাত্রার উন্নমানের কথা আমি বলছি না। আর একটা উদাহরণ দেই, আমরা সকলেই বলি যে দেশের কত উন্নতি হয়েছে, এটা মাপে কি করে? মাথা পিছু আয় কত হয়েছে। অর্থনীতিবিদরা এটাই ব্যবহার করেন। তো মাথা পিছু আয় বছরে $2,500 বা $2,700 হয়েছে, এটাকে আমরা বিশাল সমৃদ্ধ দেশের পথে প্রথম পদক্ষেপ বলছি, মধ্য আয়ের দেশে পরিণত হয়েছে। বুঝলাম এইটাতে সন্তুষ্ট ছিলেন না যে সমস্ত অর্থনীতিবিদ, অন্তত আজকে 30 বছর আগে পাকিস্তানি অর্থনীতিবিদ মাহবুবুল হক এবং ভারতের অর্থনীতিবিদ অমর্ত্য সেন, তারা বললেন যে এইটাতে মানুষের দেশের আসল উন্নতির মাপকাঠি বোঝা যায় না, কারণ এটা তো গড়পড়তা। শুধু গড়পড়তা নয়, যদি সাধারণ মাপকাঠি হয়, দেখা যাচ্ছে কি মানুষ শিক্ষা বঞ্চিত এবং মানুষের স্বাস্থ্য সুবিধা বঞ্চিত, এই দুটো উপাদানকে যোগ করতে হবে। তো ওনারা যেটা করলেন কি, নতুন একটা নির্ঘণ্ট সূচক বের করলেন, হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স। এটা ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রাম ওরফে ইউএনডিপি এটা গ্রহণ করলেন। রিপোর্ট পাওয়া শুরু হলো বছর বছর। তাতে তারা খুব সুন্দর একটা কাজ করে, অঙ্কটা খুব সোজা, যে কেউ বুঝতে পারবে। মাসিক যার বছরে মাথা পিছু আয় কত এই দেশের, এটা লিখলেন। এটার কিন্তু ভাগ করলেন 3 দিয়ে, ওয়েট বলে এটাকে, 3 ভাগের 1 ভাগ ধরলেন, এটাকে 33 ভাগ ধরলেন। তারপরে সেই দেশের মানুষের গড় শিক্ষা কত। গড় শিক্ষা মাপে কি করে, এটা আমি আপনাদের বোঝাচ্ছি। এটা শিক্ষার আসল মাপকাঠি নয়। কত বছর আপনি স্কুলে গিয়েছেন, গড়পড়তা একজন শ্রমিক বা একজন মানুষ, ধরেন আপনি 10 বছর গিয়েছেন, পাকিস্তানে গেছে 8 বছর, সুতরাং পাকিস্তানের চেয়ে আপনি এগিয়ে থাকবেন, ওইটাকে 3 ভাগের 1 ভাগ গুরুত্ব দেন। আর একটা হচ্ছে স্বাস্থ্য। এখন স্বাস্থ্য মাপবেন কিভাবে? এটা মাপার অদ্ভুত একটা কৌশল আছে, এটা হলো পরিসংখ্যানের ভবিষ্যৎবাণী দিয়ে। এই বছর যে শিশু জন্মেছে, যদি আজকে জন্মে থাকে, তার কয় বছর বাঁচার আশা করতে পারে অতীতের আলোকে। এই দেশের মানুষের কি পরিমাণ পুষ্টি হয়, কি পরিমাণ খাদ্য হয়, কি পরিমাণ মৃত্যু হয়, বলে ইনি আশা করতে পারেন 72 বছর বাঁচবেন। এটা হলো এক্সপেক্টেড নাম্বার অফ ইয়ার্স, লাইফ এক্সপেক্টেন্সি বলে, জীবনের আশা কত, ওইটাকে 3 ভাগের 1 ভাগ দেন। 3টা যোগ করে একটা নতুন ইন্ডেক্স হয়। তাতে দেখা যায় যে দেশ মাথা পিছু আয়ের দিক থেকে দেখলে আছে আপনার 170 নম্বরে, কিন্তু যেহেতু তার স্বাস্থ্য এবং শিক্ষা ভালো, সে 95 নম্বরে চলে আসবে। তার স্থান পরিবর্তন হবে। বোর্ডে যেমন পরীক্ষায় কি আগে যায় পিছিয়ে যায়, অর্থাৎ মাথা পিছু একমাত্র নয়। আমি যদি তাকে সবিনয়ে যোগ করি, আরেকটা যদি সংখ্যা আপনি যোগ করেন, এগুলোকে 3 দিয়ে ভাগ না করে 4 দিয়ে ভাগ করেন, সেটা কি, সেই দেশের আয় ব্যয়ের বন্টনের মধ্যে বৈষম্য বা সাম্য কত। এটা পৃথিবীব্যাপী মাপকাঠি আছে। ইটালির একজন বিখ্যাত অর্থনীতিবিদ স্ট্যাটিস্টিশিয়ানের নাম হচ্ছে জিনি। তাহলে জিনি কোএফিসিয়েন্ট বলে। জার্মানির একজন ভদ্রলোক ছিলেন লোরেন্স, তার নামে এটাকে লোরেন্স কার্ভ বলে। ইকোনমিক্স যারা পড়েছেন তারা জানেন। সেখানে দেখা যায় এই কার্ভটা যত বেশি ঝুলবে তত বেশি অসাম্য, অথবা জিনি কোএফিসিয়েন্ট যত বড় হবে তত বেশি অসাম্য। যেমন স্ক্যান্ডিনেভিয়া, ধরুন নরওয়ে, সুইডেন, সেখানে 0.025, 0.25, 0.28। বাংলাদেশ